সাংবাদিক আনিস আলমগীর ৩ মাসেরও বেশি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এবং পরে দুদকের এক মামলায় কারাগারে আটক থাকবার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির পর এখন আমি তার সঙ্গে কথা বলতে চাই এ বিষয় নিয়ে যে ঠিক কি মামলায় কেন তাকে গ্রেফতার করে রাখা হলো, নাকি সত্যি তখন যেমনটা মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় একদল আনিস আলমগীরকে গ্রেফতার করা দরকার এই আওয়াজ তোলার পরিপ্রেক্ষিতেই কি তাকে গ্রেফতার হতে হলো, এবং এখন যে তিনি মুক্তি পেলেন সেটা কি নতুন নির্বাচিত সরকার আসবার পরে একটা পরিবর্তনের আভাস? এসব নিয়ে কথা বলতে এখন আমার সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাই। ভাই, আপনাকে দেখে আনন্দিত এবং আপনি জামিনে মুক্তি পেয়েছেন, সেজন্য এটা একটা বড় স্বস্তির কথা আমাদের সকলের জন্য। প্রথম প্রশ্ন, মানে আপনার কি সত্যি মনে হয় যে ডিসেম্বরের ওই সময়টায় ক্রমাগতভাবে এই আওয়াজ তোলা হতে থাকলো যে আপনাকে গ্রেফতার করা দরকার, হাদির হত্যা, হাদি গুলিবিদ্ধ হলেন, এরপর থেকে আনিস আলমগীর ফ্যাসিস্ট এনেবলার, তাকে গ্রেফতার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আওয়াজ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইনরা ভীষণ ভাবে তুলতে থাকলেন, আপনিও তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে থাকলেন ফেসবুকে। এই যুদ্ধ দেখতে দেখতেই দেখলাম যে আপনাকে জিম থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তারপর অদ্ভুত সব মামলা দেওয়া হলো, পিনাকি ভট্টাচার্যের দাবির মুখে আপনাকে গ্রেফতার করা হলো মনে হলো। এটা হচ্ছে আর একটু প্রক্রিয়াটা পেছন থেকে। এই যে পিনাকি এবং ইলিয়াস, যাদেরকে সাধারণ মানুষ বলে যে পাখি বীর্যের জন্ম, ইউটিউবার, পলাতক ইউটিউবার, এদেরকে আমি কোনোদিন নাম পর্যন্ত উচ্চারণ করতাম না, কিন্তু এরা অনবরত আমাকে নিয়ে ভিডিও করছে। কারণ পিনাকিকে আমি চিনি, ইলিয়াসকে তো আমি চিনিই না, দেখাই হয়নি কোনোদিন। পিনাকিকে চিনি, সে সোনারগাঁ হোটেলে জিম করতো এবং এটাও তার মাথা ব্যথা, সোনারগাঁ হোটেলে সেই জিম করতে পারে, আনিস আলমগীর কেন? ছোট লোক কি প্রকার, আমি পিনাকির এই কার্যক্রম পরে দেখলাম আর কি। আমি তাকে ফ্রেন্ড হিসাবে দেখেছি, কোনোদিন কোনো আক্রমণ করি নাই, কিন্তু দেখেছি অনবরত সে আমার মাকে নিয়ে গালাগালি করছে, অথচ তার মা পাকি জেনারেলের সঙ্গে কি করেছে না করেছে এগুলোই সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে। এইগুলো নিয়ে আমি কোনোদিন কথা বলি না, আমার একটু রুচিও হয় না। সেই লোক আমার মাকে গালাগালি করে করছে, ভিডিও করছে, এবং তার টার্গেট হচ্ছে আনিস আলমগীর চলে কিভাবে, খায় কি করে, আনিস আলমগীর পড়াতে পারে না, এই আনিস আলমগীর পরিবর্তে শফিককে, ডাস্টবিন শফিককে দিতে পারে এই জব, এবং আরো কয়েকজনের নাম বললো, এরা নাকি ভালো পড়াতে পারবে, আনিস আলমগীর কিভাবে পারে। এবং আনিস আলমগীর যে টেলিভিশনে যায়, সে টেলিভিশনের প্রতি ওরা লেগে থাকে, যে তারা যমুনাকে হুমকি দিল যে আনিস আলমগীর কেন কথা বলে তোমাদের এখানে এসে, তারা কালের কণ্ঠকে হুমকি দিল, এবং এই 21শে টেলিভিশনকে হুমকি দিল, সে আরেক পাখি বীর্যে জন্ম যাকে বলা হয় যে ইলিয়াস, সেও হুমকি দিল। তো এরা এই হুমকি দেওয়ার ফলে টেলিভিশন গুলো ভয় পায়া আর করে না, এবং ডাইরেক্ট ওদেরকে গালাগালি করে যে একে কথা বলতে দাও কেন। তো এরা কিন্তু শেখ হাসিনার আমল পুরোটাই কথা বলেছে, এখন আমি কথা বলি কেন, এটাই ওদের সমস্যা। তাহলে এদের মার্কেটের সমস্যা হয়ে গেছে। এরা যে অপতথ্য ছড়াচ্ছে, এরা যে কিছু ছাগল পালে ফলোয়ারের নামে, ওই ছাগলগুলোকে যে শিক্ষিত মানুষ কেউ একজন যদি সত্য তথ্যতা দিয়ে দেয়, তাহলে ছাগলগুলো তো আর ওদের পেছনে ঘুরবে না। ওই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, আপনি দেখেছেন নিশ্চয়ই, যে ছাগলগুলো যে একটা রাখালের পেছনে ঘুরছে 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 এবং আগুনে ঝাঁপ দিচ্ছে, এরকম এরা ফলোয়ারদেরকে মনে করে যে এরা ছাগল, এই ছাগলগুলো আমাদের পেছনে ঘুরবে ঘুরবে ঘুরবে। এবং এরা কেন এই শিক্ষিত লোকদের কথা শুনতে যায়, আবার অন্য কন্ট্রের লোকদের কথা শুনতে যায়, এটা হচ্ছে ওদের টার্গেট। এবং সেই টার্গেট নিয়ে সে আমার বিরুদ্ধে অনবরত বলতে থাকলো, আর আমি সেটা প্রতিবাদে সময় টেলিভিশন সহ যমুনা টেলিভিশন, আরো 2-3টা প্ল্যাটফর্মে প্রথম আমি এদের বিরুদ্ধে মুখ খুললাম। এদের বিরুদ্ধে বলতে আমি পিনাকির বিরুদ্ধে, ইলিয়াসকে আমার গণা ধরারও টাইম ছিল না, পিনাকির বিরুদ্ধে আমি কথা বললাম যে যে তুমি যে বড় বড় কথা বলো, তুমি দূরে পালিয়ে আছো, এবং ও যে দেশটাকে অশান্তি তৈরি করতে চায়। এবং আমরা ডক্টর ইউনূস যে জুলাইতে যে করলেন, যে জুলাইতে যে শরিক হলেন, যে আন্দোলনটা সফল হলো, সেই সফলতার পেছনে আমরাও তো কথা বলেছি জুলাইয়ের পক্ষে। এবং এই দেখলাম যে জুলাইয়ের যে পুরো যেই
আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছিল, সেটা টোটাল ধ্বংস করে দিচ্ছিল এরা, এই দুইজন। এবং এরা যেভাবে কথা বলে, এরা যা চায় ডক্টর ইউনূস তাই করে। এবং ডক্টর ইউনূস পুরো একটা মৌলবাদী শাসন, বা আমি বলবো যে উগ্র মৌলবাদীদেরকে যে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে। এবং এদের কথা শুনে আপনি যদি খেয়াল করে দেখেন যে 32 নম্বর ভাঙা হচ্ছে, সরকার জানে না বুলডোজার কোথা থেকে আসে, কিভাবে ভাঙে, এবং আগুন লাগানো হচ্ছে। সরকার দেখে যায়, প্রথম আলোতে আগুন লাগানো হয়, ডেইলি স্টারে আগুন লাগানো হয়, শুধু দেখে যায়, দেখার পরে অ্যাড করে আর বলে যে তার মানে হচ্ছে সবাই মানুষ ধরে নিয়েছিল এই যে যারা বলে যে জুলাই 71-কে মুছে দেওয়ার জন্য তৈরি হয় নাই, আমরা তো বিশ্বাস করেছিলাম। কিন্তু আমরা দেখলাম যে 71-কে টার্গেট করাই হচ্ছে জুলাইয়ের প্রথম কার্যক্রম হয়ে গেল। এই যে জুলাইকে টার্গেট করে 71-কে মুছে দেওয়ার প্রক্রিয়া তারা শুরু করে দিল। এই প্রক্রিয়া শুরু করার পেছনে যদি আপনি খেয়াল করেন, বঙ্গবন্ধুকে মুছে দাও, আওয়ামী লীগকে মুছে দাও, আমাদের স্বাধীনতাকে মুছে দাও, সেই এবং আমরা যখন বলছিলাম যে এরা কিন্তু জুলাইকে রিপ্লেস করতে চাচ্ছে এই হিসাবে, সেটাই এখন এই পার্লামেন্টে এসে এটা প্রমাণ করলো। যারা জুলাই যোদ্ধা তারা জামাতের সাথে মিশে গেল এবং জাতীয় সঙ্গীত বাজে, এরা দাঁড়ায় না, এবং এই স্বাধীনতার বিরুদ্ধে এরা কথা বলে। স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে এরা কথা বলে না, এরা বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না পুরো প্রক্রিয়াতে। এবং সর্বশেষ যেটা হলো জাতীয় সঙ্গীত সহ আরো যে সমস্ত কর্মকাণ্ড এরা করতে যাচ্ছিল, সবই হচ্ছে যে এর স্বাধীনতার বিরোধীদের কথা। আপনি জানেন যে কিছু নাই নবনীত, আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম যে কত তথ্য যে আমার কাছে আছে, সেটা তৈরি করার জন্য 24 ঘন্টাতেও শেষ হয় না, এরপরে আবার আমাকে মানে ইয়েতে নিতে হয়, কি বলে এগুলারে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হয়। রিমান্ডে 7 দিন ধরে রিমান্ডে আমার কাছ থেকে কি তথ্য পেল, আমার সাথে কোনো কথাই বলেন, আমাকে একটা রুমে রেখে নির্যাতন বলছে, মেন্টাল টর্চার। আপনাকে একা একটা রুমে আমি রেখে দিলাম, কথা নাই, বার্তা নাই, কোনো লোক নাই, জন নাই, এবং মশার কামড় আর মশার কামড়। এই যে নির্যাতন, এই নির্যাতনগুলো আমি মনে করি যে এই যে প্রশাসন যন্ত্র যেভাবে আগে ছিল সেটা এখনো আছে, এবং এটাই আমি বলছি যে এবং আইন আদালত একইভাবে আছে, এটা কোনো চেঞ্জ হয় নাই। আপনি আমার ক্ষেত্রে বলতে পারেন তাহলে আপনি কিভাবে মুক্তি পেলেন? আমার জন্য এই সরকারের একটা সিম্প্যাথি কাজ করেছে, সরকারের কিছু ব্যক্তি উদ্যোগ নিয়েছেন। যে আনিসকে আমরা চিনি, যে আমরা দেখেছি, তাকে আগে থেকে জানি, তো দলীয় দালাল নয়, যাকে ডক্টর ইউনূস এটা অন্যায়ভাবে জেলে রেখেছে। সো তার মুক্তির ব্যাপারে আমরা সহযোগিতা করব। তারা মুক্তির ব্যাপারে সহযোগিতা করেছে, আমি তাদের পার্সোনালি নাম নাই বললাম, তবে আপনাকে এটুকু বলতে পারি যে সর্বোচ্চ পর্যায় থেকে দেখা হয়েছে। আপনি এই কথাটা বললেন পর আমার আপনাকে নিয়ে শঙ্কার যে জায়গাটা ছিল, সেটা আশা করি এই প্রশ্নটা আপনাকে কোনো বিশেষ অস্বস্তিতে ফেলবে না। মানে আপনি যা যা বলে ওই ইউনূস আমলে ভাইরাল হয়েছেন টক শোতে, তার মধ্যে আপনার সঙ্গে বর্তমান একজন মন্ত্রী, সড়ক মন্ত্রী রবিউল সাহেব, তার একটা কথোপকথনের বেরিয়ে আসে। সেখানে উনিও কিন্তু, এই বিএনপি নেতাও কিন্তু আপনাকে, সংসদ সদস্য এখন মন্ত্রী, তিনি আপনাকে আক্রমণ করেন যে আরে আপনি তো সব কথা বলে আসলে আওয়ামী লীগকে ফেরাতে চেয়েছেন। আপনি কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎকারেও এক সময় বললেন যে এই যে একটা ইনক্লুসিভ রাজনীতির স্বপ্ন ছিল, তো ইনক্লুসিভ রাজনীতির স্বপ্নটাই তো এখন আপত্তিকর এই মানে সংসদে থাকা রাজনৈতিক দলগুলোর জন্য, কারণ তারা তো মনে করেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা মানে একটা আপত্তিকর দাবি। না, আমি রবিউলের কথা বলছি, সেটা আমি একটু ক্লিয়ার করি। রবিউল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। রবিউল যে উদাহরণ দিচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, আর আমি বলছি যে তাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তো আইনি প্রক্রিয়া যেতে হবে, এবং আইনি প্রক্রিয়া না গিয়ে আমি তাকে রাজনীতি ইলেকশনও করতে দিচ্ছি না। রায় হওয়ার আগেই আমি রায় দিয়ে দিচ্ছি, যেটা মামলায় হলো না, আমি রায় দিয়ে দিলাম যে ও ওইটা করতে পারবে না। এই জিনিসটা আইনগতভাবে ঠিক হচ্ছে না, এটা সে নিতে পারে নাই, সে তার মতো করে বলছে। তো যাই হোক, তার এখন পদোন্নতি হয়েছে, আল্লাহর কাছে আমি ওটা খুশি। যে ইভেন আমি সবচেয়ে বেশি খুশি, তাকে আমি টকশো শুরু হওয়ার আগেও বলেছিলাম যে এখানে যে আরেকজন এনসিপি থেকে দাঁড়ানোর কথা আছে, সে কিন্তু আমি তার ভোটার, যে ওইখানে আরেকজন দাঁড়াবে, আমার ভোটটা যা আমি তাহলে দিতে পারছি না, তুমি যদি দাঁড়াও তাহলে আমার জন্য ভালো হয়। এখানে অসীম ছিল, সেও আমাদের বন্ধু, সে দুজনের এক যে আসুক আমরা ভালো হয়। এবং আমি এখনো তাকে, আমি মনে করি যে রাইট ডিসিশন হয়েছে,
তাকে এখানে দিয়ে মানে ভোট করতে দেওয়া রাইট ডিসিশন, মানে তাদের ডিসিশন, তারা অন্তত এনসিপির কাউকে দেয় নাই, ওইটাই রাইট ডিসিশন ছিল যে এনসিপি কে যে এই আসনটা তারা দেয় নাই। তো সেদিক থেকে এটা আমি মনে করি যে রবিউলকে এখানে জড়াচ্ছে, অনেকে মনে করছে যে রবিউল আমাকে গ্রেপ্তারের পেছনে ছিল। না, আমাকে গ্রেপ্তারের পেছনে রবিউলের কোনো হাত ছিল না। আমি যতদূর জানি আমার গ্রেপ্তারের পেছনে ডাস্টবিন শফিক সহ আরো কিছু লোকজনের অবদান ছিল। একটা ওয়াশিংটনে থাকা এক গোলাম, এরা সব সম্মিলিত ভাবে, আর 2 ইউটিউবার, এরা যে আওয়াজ তুলেছিল এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিল আমাকে যাতে গ্রেপ্তার করে। স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার নির্দেশে এটা গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের আমার বিশেষ সোর্স যারা আছে তারা আমাকে এখন বলেছে যে কে কে কি করেছে। এবং গ্রেপ্তারের পর দেখলো যে মামলা নাই, তখন তারা বলছে তোমরা যে ওকে গ্রেপ্তার করতে বলছো, মামলাই তো নাই। তখন রাত দুপুরে গিয়ে তারা ওইখানে যে একটা মামলা করে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা বলাও ঠিক না, যে ব্যক্তি মামলা করেছে তাকে আমি মানে একদিন দেখেছিলাম, মানে একটা টোকাই শ্রেণীর, এগুলোকে নিয়ে কথা বলা আমার আসলে টাইম নষ্ট হওয়া। তাকে আমি ফেসবুকে ব্লগ দিয়েছি, এটাতে তার রাগ হয়েছে, এই রাগে সে আমার বিরুদ্ধে মামলাও করেছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি মানে সমাজ যে কত নিম্ন স্তরে যায়, যে কত হালকা বিষয় নিয়ে কে কি করে। আরেকজন এনসিপির আরেকজন নেতা আমাকে, মাসুদ কামাল ভাইকে এবং আব্দুল নতুর সাহেবকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, একের পর এক মানে বিবৃতি দিয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওর সাথে আমি টকশোতে বসতে আপত্তি জানিয়েছি 2 জায়গায়। আমি যে এর সাথে কেন আমি টকশো করবো, সেটাও তার লেগে গেছে। ভাই, আমার ইচ্ছা আমি কার সাথে টকশো করবো কি না করবো, আমি তোকে মনে করি না যে আমার সাথে বসার মতো যোগ্য, তো আমি বসবো না। আমাকেও তো অনেকে মনে করতে পারে যে আমি তার সঙ্গে বসার যোগ্য না, আমার সাথে বসবে না। এই অধিকারটা তো আমার থাকতে হবে। নবনীতা, আপনি তো একজন হোস্ট, তো এটাতেও যদি রাগ করে, কেউ ফেসবুকে ব্লক করেছে, এটাতেও যদি রাগ করে এবং এই রাগের কারণে জুলাই যোদ্ধা নাম দিয়ে এই যে যদি অন্য, আমি জুলাইতে যে কথা বলেছে আসিফ নজরুল সহ এই জুলাইয়ের লোকেরা যারা আনিস আলমগীরের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছিল, তখন খুব ভালো লেগেছিল যে আনিসও জুলাইয়ের পক্ষে কথা বলছে। এখন আমি খারাপ হয়ে গেছি এবং আমার একটা স্ট্যাটাসকে দেখায় যে তিনি আমি বলেছে যে সন্ত্রাস করছে বিরোধী দল এবং সরকারি দল মোকাবিলা করতে পারছে না, এটাই বিরাট হাতিয়ার হয়ে গেছে। কিন্তু আমি যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছি, আমি যে আবু সাইদের হত্যার প্রতিবাদ করেছি, এগুলো কোনো বিষয় না, এগুলো চোখে দেখেন, এগুলো অন্ধ হয়ে গেছে। হাদির যে বিষয়টা বললেন, হাদিকে আমি চিনিই না, হাদির সাথে আমার কোনো সম্পর্কই নাই। এবং যেদিন হাদি গ্রেপ্তার হলো সেদিন আমার একটা স্ট্যাটাসই ছিল হাদির প্রসঙ্গ, আমার কাছে গুলিবিদ্ধ হলো, আমার ছিল। তো সেখানে আমি নিহারি খাচ্ছি, এই নিহারি খাওয়ার সাথে কি সম্পর্ক? আমি আজকেও একটা হোটেলে যাচ্ছি, 5 স্টার হোটেলে যাচ্ছি আমার ইফতার করার জন্য, আমার পরিবারকে দাওয়া দিয়েছে। তো এখন আমি যদি বলি যে আমি একটা ফ্যামিলি টাইম কাটাচ্ছি সুন্দরভাবে, আপনি তাহলে কে আজকে কিছু হয়ে গেল এই উদযাপন করছে আনিস আলমগীর। এগুলো হচ্ছে এত ক্ষুদ্র মেন্টালিটি এদের, মানে এরা অন্যের ভালো কিছু দেখলে এদের গা জ্বলে। এটা 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 এবং এটা কিভাবে একটা সুস্থ মানুষ একজন ব্যক্তিকে গুলি করেছে, যে এটাতে কেউ খুশি হতে পারে। সে যতই আমার শত্রু হোক, যতই আমার মিত্র হোক, আমি কিভাবে বলবো যে এটা। এবং আমি তো বললাম যে হাদি বোকা ছিল, সে তার বোকা হয়ে সে শত্রুদের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে, তার শত্রুরা তার বন্ধু হিসাবে থেকে তাকে ইয়ে করেছে। এবং এটা যে কারোর সাথে হোক, এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশ হওয়া উচিত না। এবং সে একজন তরুণ নেতা, সে সম্ভাবনাময় তরুণ নেতা ছিল, তার রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তার রাজনীতির 100 হাত দূরে, কিন্তু সে তো তার আদর্শের নিয়ে লড়াই করছিল। সেই জায়গায় তো আমি তাকে অপোজ করতে পারি না এবং কোনোদিন করিও নাই। সে তার মতো করে করছে, তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। তো এগুলো হচ্ছে যেটা বলছিলাম যে বদনাম করতে হবে, তাই করছে এবং একটা হাইপ তৈরি করা। অসংখ্য ধন্যবাদ আনিস ভাই, আনিস আলমগীর। আপনাকে দেখে স্বস্তি পেলাম এবং আপনার সাহস এবং উৎসাহ দুটোই মানে অব্যাহত থাকুক, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আনিস আলমগীর আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনার সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।